ইতিহাসের শহর এই কথাটা বলতেই আমাদের সবার প্রথমে যেই কাছের জায়গাটার কথা মনে পড়ে সেটা হলো মুর্শিদাবাদ, যার কোনায় কোনায় রয়েছে রহস্য আর ইতিহাসে ভরা। বহুদিন ধরে যাবার ইচ্ছা থাকলেও আর যাওয়া হয়ে ওঠে না, তাই হাতে একদিনের ছুটি বার করে নিয়ে দেরি না করেই বেরিয়ে পড়েছিলাম মুর্শিদাবাদের উদ্দেশ্যে। কোথায় কোথায় ঘুরেছি, কি কি করেছি, সমস্ত ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেব, তাই ভিডিওটা একটু না স্কিপ করে পুরোটা দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। চলুন তাহলে আর দেরি না করে আমার সাথে আপনাদেরকেও নিয়ে যাই মুর্শিদাবাদ। হ্যালো এভরিওয়ান, আমি সৌমিলি অ্যান্ড আ বিগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ অ্যানাদার ভিডিও। এখন আছি হচ্ছে মুর্শিদাবাদে। তো মুর্শিদাবাদে পুরো ঘুরবো, কী করছি সমস্ত কিছু এই ভিডিওতে দেখাবো। তার আগে চলুন তাহলে প্রথম থেকে শুরু করা যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ অ্যানাদার ভিডিও। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা 16, রাত 10টা 16, আর এখন আমরা যেতে চলেছি হচ্ছে মুর্শিদাবাদ। আমাদের ট্রেন হচ্ছে শিয়ালদা থেকে, অনেকটা লেট হয়ে গেছে যেহেতু, তাই জন্য আমরা ক্যাব বুক করেছি। এখানে এসে আবার গাড়ি রিফিউল করবে, এখানে লম্বা জ্যামে দাঁড়িয়ে। তো ভিডিওটা দেখতে থাকুন, স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। এখন বাজে হচ্ছে 11টা 25, আমাদের ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে। 11:30টার সময় ট্রেন ছাড়বে। আমাদের ট্রেন হচ্ছে 53181 লালগোলা স্পেশাল, যেটা হচ্ছে 11:30টার সময় ছেড়ে ভোর 4টের সময় নাগাদ এরকম সময় মুর্শিদাবাদে নামাবে। আর এর স্লিপার ক্লাসের ভাড়া হচ্ছে 100 টাকা করে। ট্রেন একদম আমাদের অন টাইমে ছেড়েও দিয়েছে, আর একদম টাইম মতোই আমাদের মুর্শিদাবাদে নামিয়েও দিয়েছে। আর এই হলো হোটেল, এই হোটেলটাই আমরা বুক করেছি, এটা একদম হাজারদুয়ারির সামনে। যেহেতু অলরেডি ভোর হয়ে এসেছিল, তাই আমরা টোটো আগে থেকে বুক করেই রেখেছিলাম। হোটেলে গিয়ে একদমই লেট না করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি মুর্শিদাবাদ ঘুরে দেখার জন্য। আমরা টোটোতে উঠে পড়েছি। এখন প্রথমে যাচ্ছি হচ্ছে কাঠগোলা প্যালেস। আমরা এখন চলে এসেছি হচ্ছে কাঠগোলা বাগান বাড়িতে। নবাবের আমলে 4 ভাই শোনা যায় এখানে এই বাগান বাড়িটা করেছিল। তো এখানে এক সময় কাঠগোলাপের চাষ করা হতো বলে নাকি এই বাগান বাড়িটার নাম হয়েছে কাঠগোলা বাগান বাড়ি। এই হলো কাঠগোলা বাগান বাড়ির এন্ট্রান্সের গেট। নলেন গুড় দিয়ে কফি, ফার্স্ট টাইম জীবনে প্রথম নলেন গুড় দিয়ে কফি ট্রাই করছি। গরম কাঠগোলা বাগান বাড়ির এন্ট্রান্সের গেটের সামনেই কিন্তু আপনারা এরকম প্রচুর দোকান দেখতে পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা আপনাদের ব্রেকফাস্টটাও চাইলে সেরে ফেলতে পারেন। এছাড়াও চা কফি প্রচুর পরিমাণে দোকান এখানে রয়েছে। এত গরম, আমি কফি হাতে চলে এসেছি বাগান বাড়ির মধ্যে, এখনো ঠান্ডা হয়নি। কফি খেতে খেতে আমি এখন বাগান বাড়ি ঘুরবো, তবে একটা নবাব নবাব ফিল আসবে। জীবনে মনে হয় প্রথমবার আমি দেখছি যে কফি হাতে এরকম কফি হাতে বাগান বাড়ি ঘুরতে এসেছি আমি প্রথম। বাগান বাড়ি ঢোকার রাস্তাতেই আপনাদের চোখে পড়বে এইরকম বড় আম গাছের একটা বাগান। কাঠগোলা বাগান বাড়ির নাম হওয়ার পিছনে নাকি অনেক কারণ রয়েছে। এনাদের নাকি কাঠগোলারও ব্যবসা ছিল, সেই কারণে নাকি কাঠগোলা নাম হয়েছে। আবার কাঠগোলাপেরও বাগান ছিল, সেইখান থেকেই নাকি কাঠগোলা বাগান বাড়ির নাম হয়েছে। বিভিন্ন লোক বিভিন্ন কথা বলে। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে কিন্তু এবার টিকিট কেটে নিতে হবে ভিতরে ঢোকার জন্য। টিকিট কেটে নিয়েছি, 30 টাকা করে নিল ভিতরে এন্ট্রির জন্য। চলুন দেখাই ভিতরে, মানে বাগান বাড়ির ভিতরে ক্যামেরা অ্যালাউ না, যতটুকু পারবো ততটুকু দেখাবো, দেখতে থাকুন। গেট থেকে ঢুকেই কিন্তু প্রথমে বাঁ দিকে চোখে পড়বে আপনাদের একটা বাউরি। বাউরি হলো যেখানে জল সঞ্চয় করে রাখা হয়, আর এটা নাকি একটা গুপ্ত সুড়ঙ্গ পথ। এটা দিয়ে নাকি জগৎ শেঠের বাড়ি পর্যন্ত আগে যাওয়া যেত। জগৎ শেঠের আসল বাড়ি, যেই বাড়িটি এখন অবশ্য আর নেই, ভাগীরথীর জলে নিমজ্জিত হয়ে গেছে বন্যার কারণে। আপনারা কিন্তু এই বাগান বাড়ি ঘুরে দেখার জন্য গাইডের সাহায্য নিতে পারেন। গাইড 100 থেকে 150 টাকা এরকম নিয়ে থাকে। আর ভিডিও শেষের দিকে কিন্তু আমরা যে টোটো করে সব জায়গায় ঘুরছি সেটার জন্য কত খরচা হচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। কুয়োটা খালি একবার দেখুন কত বড়।
কি অপূর্ব দেখতে, একবার দেখুন বাগান বাড়িটা। এটা হলো কাঠগোলা বাগানবাড়ি প্যালেসের ছাদ। এখানে কিন্তু একটা বিশাল বড় পুকুর রয়েছে, আর পুকুরে কিন্তু অনেক বড় বড় মাছ রয়েছে। এই পুকুরের কোনো মাছই কিন্তু ধরে খাওয়া হয় না। এই পুকুরের মাছগুলোকে আগে নাকি সোনার নোলকও পরিয়ে রাখা হতো, আর এই মাছগুলো যেহেতু খাওয়া হতো না, এদেরকে কিন্তু পোষা হতো, তাই এরা মারা যাওয়ার পরে কিন্তু এই বাগান বাড়ির বিভিন্ন জায়গায় এদের সমাধিও দেওয়া হয়েছে। এটি হলো তারই একটি নমুনা। আর এই গণেশের মূর্তিটা ভালো করে দেখুন, এটা হচ্ছে নাগেশ্বর গণেশ। আর এটি হলো তখনকার যুগের নাচঘর, যা পুরোটাই বেলজিয়াম কাঁচ দিয়ে ঘেরা ছিল। এখন অবশ্য কাঁচটা পুরোটাই ভেঙে গেছে। আর দেখুন কত রকমের শুধুমাত্র ফুল হয়ে আছে, এত অপূর্ব দেখতে লাগছে। এখানে কিন্তু একটা জৈন ধর্মের মন্দিরও রয়েছে, তার সামনেই ঠিক এরকম সারি সারি ফুল হয়ে রয়েছে। তখনকার যুগে এই জায়গাটা 1200 টাকার বিনিময়ে কেনা হয়েছিল। এই বাগান বাড়িটা বানানো হয়েছিল তারপরে। এই হলো সেই জৈন ধর্মের মন্দিরটি। এই যে সেই বিখ্যাত কাঠগোলাপের চাষ। এই প্যালেসের মধ্যে কিন্তু অসাধারণ সমস্ত জিনিসপত্র আছে, যা দেখে আপনাদের চোখ একবার হলেও আটকাবে, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। কাঠগোলার মধ্যে একটা চিড়িয়াখানাও রয়েছে। এখন হচ্ছে দেখবো হচ্ছে কাঠগোলার চিড়িয়াখানা। এরপরে কিন্তু আমরা ওখান থেকে ব্রেকফাস্টও সেরে নিয়েছিলাম। ব্রেকফাস্ট করে আমরা আবারও টোটোতে উঠে পড়ি, কারণ এবার আমরা যাচ্ছি হচ্ছে জগৎ শেঠের বাড়িতে। এটা কিন্তু জগৎ শেঠের আসল বাড়ি না, আসল বাড়িটা ভাগীরথীর জলে নিমজ্জিত হয়ে গেছে, যা আগেই বললাম। এখন হচ্ছে যাচ্ছি আমরা জগৎ শেঠের বাড়ি। এখন চলে এসেছি হচ্ছে জগৎ শেঠের বাড়ির মধ্যে। এখানেও কিন্তু এন্ট্রির টিকিট হচ্ছে 30 টাকা করে। এখানে ভেতরেও কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। জগৎ শেঠের বাড়ি। এটা হলো মাটির তলায় গুপ্ত প্রবেশ পথ। তো আর একটা গুপ্ত সুড়ঙ্গ পথ রয়েছে। ভেতরে কিন্তু কোনোটারই ক্যামেরা অ্যালাউ নেই। চলুন। আচ্ছা, আগে যে গুপ্ত পথটায় ঢুকলাম ওখানে কিন্তু কিছু আসবাবপত্র, তারপর বাসনপত্র এই সমস্ত রাখা ছিল। আর এখন যে সুড়ঙ্গ পথটায় মানে গুপ্ত পথটায় ঢুকলাম, এখানে কিন্তু যুদ্ধের সমস্ত সামগ্রী, বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র এই সমস্ত জিনিসপত্র রাখা ছিল। ভিতরে যেহেতু ক্যামেরা একেবারেই অ্যালাউ না, তো সেই কারণে কোনো কিছুই ভিডিও করতে পারিনি। ভিতরে কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখলাম, মানে একটা আয়না রয়েছে, আপনার পাশে যে থাকবে তাকে আপনি দেখতে পাবেন, কিন্তু নিজেকে দেখতে পাবেন না। বেশ ভালো লাগবে। এইবার আমরা এসেছি হচ্ছে নসিপুর রাজবাড়ি। এটা হচ্ছে রাজা দেবী সিংহর রাজবাড়ি। জগৎ শেঠের বাড়ি থেকে কিন্তু এই রাজবাড়িটার দূরত্ব খুব বেশিটা নয়। আচ্ছা, এখানেও কিন্তু টিকিট কাটতে হবে। প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা করে। শোনা যায় যে এই রাজবাড়ির যিনি রাজা ছিলেন, রাজা দেবী সিংহ, তিনি নাকি প্রচন্ড পরিমাণে অত্যাচারী ছিলেন। মুর্শিদাবাদের প্রায় প্রত্যেকটি জায়গায় কিন্তু গাইডের ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে কিন্তু পুরোটা ঘুরে দেখার জন্য গাইডের সুবিধা নিতেই পারেন। আর প্রত্যেকটি জায়গার গাইডই মোটামুটি একই ধরনের চার্জেস নিয়ে থাকেন, ওই 100 থেকে 150 টাকার মধ্যে। আর এই যে ঘরটায় ঢুকছি, এই ঘরটাতেই কিন্তু আগে সবাইকে ফাঁসি দেওয়া হতো। আর শোনা যায় যে, প্রথমেই বললাম, এখানকার রাজা নাকি ভীষণ পরিমাণে অত্যাচারী ছিলেন।
আর এই হলেন সেই রাজা রাজা দেবী সিংহ। এখানে কিন্তু মন্দিরও রয়েছে এবং এই মন্দিরে কিন্তু এখনো নিত্য পুজো হয়, আর তার সাথে সাথে কিন্তু এখানে ডাকাত কালীরও পুজো হয়ে থাকে। আর এই হলো সেই জামা যেটা পরিয়ে সবাইকে ফাঁসি দেওয়া হতো। নসিপুর আখড়া। আচ্ছা, এখানেও কিন্তু টিকিট কাটতে হবে। এখানেরও টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা করে। নসিপুর রাজবাড়ি ঘোরার পরেই আমরা নসিপুর আগ্রাতে চলে এসেছিলাম। এখানেরও কিন্তু ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না। এই জায়গাগুলো খালি একবার দেখুন, মানে কত লোকের যে এখানে একসাথে রান্না হতো, কত বড় বড় জায়গা। বাইরে যে জিনিসগুলো আছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এই হচ্ছে রূপোর রথ। আমি নসিপুর আগ্রার এই গেটটা দিয়ে বাইরে চলে এসেছি, আর এখানে খালি কত হলুদ চাষ করা হচ্ছে একবার দেখুন। এরকম করে আলাদা করা হচ্ছে, ওখানে কিছু একটা করাচ্ছে প্রসেসিং করে, তা দেখাচ্ছি। এটা কি করা হচ্ছে? সিদ্ধ করা হচ্ছে। এইখানে মানে উনানে এ করলে ওইখানে যাচ্ছে, তাই তো? বাহ। এইখান থেকে কিন্তু চাইলে হলুদ কেনা যেতেও পারে, 100 টাকা কিলো বললো। এটা কিন্তু এই জায়গাটার মধ্যে না, ওর যে সাইডের রাস্তাটা আছে ওখান দিয়ে বাইরেটা চলে এসেছি, তখনই চোখে পড়লো এটা। ইংল্যান্ড থেকে 1905 সালে এই গাড়িটা আনা হয়েছিল। এই গাড়িটা তখনকার যুগে 80 টাকায় কেনা হয়েছিল। এখানে কিন্তু একটা গুপ্ত মন্দিরও রয়েছে। মন্দিরটি অনেকটি ভেতরে থাকায় এটিকে গুপ্ত মন্দির বলা হয়ে থাকে। এটা হলো মির্জাপুরের বাড়ি। মির্জাপুরের বাড়ির গেট এটি। এটাকে নেমোখারাম দেউরিও বলা হয়ে থাকে, কারণ এখানেই সিরাজউদ্দৌলাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এখানে কিন্তু প্রবেশ নিষেধ, গেট খোলা থাকার কারণে আপনাদের দেখালাম। মির্জাপুরের বানানো মসজিদ। মির্জাপুর এখানে এসে নামাজ পড়তো প্রতিদিন, এখনো এখানে নামাজের টাইমে নামাজ পড়া হয়। এই হচ্ছে মির্জাপুরের মসজিদ, যেখানে মির্জাপুর এসে প্রত্যেকদিন নামাজ পড়তো। তার অপোজিটেই রয়েছে হচ্ছে ওই 1100 কবরস্থান। এই হচ্ছে নবাব মির্জাপুরের 1100 কবরস্থান। এই কবরস্থানে ঢোকার জন্য কিন্তু 10 টাকা করে টিকিট কাটতে হবে। জান বেগমের কবর। এখানে কিন্তু আপনারা চাইলে কিন্তু ট্যুরিস্ট গাইডার নিতে পারেন, 100 টাকা 50 টাকা এরকম নিয়ে থাকে। এখানে সব জায়গায় নাম লেখা নেই, এখানে বোঝার জন্য আপনারা চাইলে নিতেই পারেন। মানে যদি না এখানে গাইডার নেন কিছু বোঝা যাবে না, সব কবরের ওপর নাম লেখা নেই। এই যে ঘরগুলো করা রয়েছে এখানে কিন্তু মহিলাদের কবর দেয়া হতো। এই দুটো কিন্তু কোনো মানুষের কবর নয়, এই দুটো কিন্তু পাখির কবর। আর এই যে কবরটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মির্জাফরের কবর। এখনো কিন্তু ওনাদের বংশের কেউ মারা গেলে এখানেই কবর দেওয়া হয়ে থাকে। 1100 কবরস্থান ঘুরে দেখার পরেই আমরা চলে আসি আজিমুন্নিসা বেগমের সমাধিতে। মুর্শিদ কুলি খাঁর কন্যা ছিলেন আজিমুন্নিসা বেগম। বলা হয় যে মুর্শিদ কুলি খাঁর কন্যা আজিমুন্নিসা বেগমের জ্যান্ত সমাধি দেওয়া হয়েছিল এখানে। তার নাকি এক দুরারোগ্য ব্যাধি হয়েছিল, সে কারণে সে জ্যান্ত ছোট ছোট বাচ্চাদের কলিজা ধরে খেত, তো সেই কারণেই তাকে নাকি জ্যান্ত কবর দেওয়া হয়েছিল। এই হচ্ছে সেই কবর, সিঁড়ির নিচেই কবর দেওয়া হয়েছে। কিন্তু এই বিষয়ে কোনো বিন্দুমাত্র সত্যতা নেই, কারণ গেটে ঢুকতেই বড় বড় করে লেখা আছে আজিমুন্নিসা বেগম যখন মরে যায় তখন তার বাবার মতো তাকেও এরকম সিঁড়ির নিচে কবর দেওয়া হয়েছিল। চলুন এবার আপনাদেরকে এটা জানিয়ে দিই যে মুর্শিদাবাদে পুরো এই জায়গাগুলো ঘুরে দেখার জন্য টোটো দাদা আপনাদের থেকে কত টাকাই বা নেবে। এটা কিন্তু একদমই সিজন এবং অফ সিজন অনুযায়ী ডিপেন্ড করছে। আমরা কিন্তু সব জায়গাগুলো ঘুরে দেখেছিলাম, আমাদের থেকে নিয়েছিলেন 800 টাকা। আজিমুন্নিসা বেগমের সমাধি দেখার পরেই আমরা চলে আসি কিন্তু কাটরা মসজিদে। মুর্শিদ কুলি খাঁ কিন্তু এই মসজিদটা তৈরি করেছিলেন এবং এখানে ওনার সমাধিও রয়েছে। এখন এসেছি হচ্ছে কাটরা মসজিদ, এখানেও কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই এবং আজিমুন্নিসার বেগমের সমাধিতেও কিন্তু কোনো প্রবেশ মূল্য লাগেনি। ভূমিকম্পের কারণে কিন্তু এই মসজিদটা অনেকটাই নিচের দিকে নেমে যায় এবং অনেকটাই ক্ষয়ক্ষতি হয় মসজিদের ওপর। মসজিদটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে রয়েছে এবং শোনা যায় প্রায় 2000 জন একসাথে বসে এখানে নামাজ পড়তে পারতেন। এই হলো সেই জায়গা যেখানে 2000 জন একসাথে বসে নামাজ পড়তে পারতেন। আর এটা কিন্তু ফাঁপা না, পুরোটাই সলিড, আর চুন সুরকি দিয়ে এই ডিজাইনটা তৈরি তখনকার যুগে। হলো মুর্শিদ কুলি খাঁর সমাধি মসজিদ,
আর তার পাশেই রয়েছে এই যে বাবার মন্দির। মুর্শিদ কুলি খাঁর মেয়ের সমাধিটা সিঁড়ির নিচে দেওয়া হয়েছিল, তার কারণ নাকি যাতে তার পাপ ক্ষয় হয়। কিন্তু এখানে দেখলাম মুর্শিদ কুলি খাঁর যে সমাধিটা রয়েছে ওটাও সিঁড়ির নিচেই রয়েছে, মানে ওটা হয়তো কোনো একটা গল্প কথা, ওনাদের ফ্যামিলি এরকম কোনো নিয়ম আছে হয়তো যে সিঁড়ির নিচেই সমাধি দিতে হয়, সেই কারণে হয়তো সিঁড়ির নিচে সমাধি দেওয়া রয়েছে। এরপরেই কিন্তু চলে আসি জাহান কোষা কামান দেখার জন্য। এই হচ্ছে জাহান কোষা বন্দুক আমার পিছনে। অনেকটাই লেট হয়ে যায়, সেই কারণে আমরা আগে লাঞ্চটা সেরে নিই। শুনেছি মুর্শিদাবাদের বিরিয়ানি নাকি প্রচণ্ড ফেমাস, তাই জন্য লাঞ্চ করা হয়নি বলে বিরিয়ানি নিয়ে নিয়েছি, হোটেলে গিয়ে খাবো। আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন ফ্রেশও হয়ে গিয়েছি। এইবার হচ্ছে প্রথমেই যাবো হচ্ছে হাজারদুয়ারি। আর হাজারদুয়ারিটা যেহেতু আমাদের যে হোটেল রয়েছে তার থেকে 1 মিনিট মানে জাস্ট পাশেই, তো এখান থেকে দেখাও যাচ্ছে ইমামবাড়া। 1 সেকেন্ড, এই যে প্রথমে হাজারদুয়ারিটা দেখে নেব। আর মোস্ট প্রবাবলি হচ্ছে 2 থেকে 3টে স্পট, দুটো এরকম সামথিং স্পট ভিজিট করা বাকি আছে, তো এটা দেখার পরে বাদ বাকি ওগুলো দেখবো। চলুন যাওয়া যাক। এখন হচ্ছে চলে এসেছি হাজারদুয়ারির মধ্যে। এখানে কিন্তু এমনি অফলাইন টিকিটের প্রাইস হচ্ছে 25 টাকা করে, আর অনলাইনে কাটলে 20 টাকা করে হয়। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কাটতে পারেন। এখানে একটা কামান রয়েছে যেটাকে বাচ্চা তোপও বলা হয়। শোনা যায় যে যখন এই কামানটা ইউজ করা হয় আর কি, তখন এই এলাকার যত গর্ভবতী মহিলা ছিলেন সবার এই কামানের আওয়াজে গর্ভপাত হয়ে গিয়েছিল। এই হচ্ছে সেই কামান। এই হলো সেই মদিনা মসজিদ, যেখানে মদিনা থেকে পবিত্র মাটি এনে এখানে রাখা হয়েছে, যাতে যারা যেতে পারে না মদিনায় তারা যাতে এখানে এসে পূর্ণ অর্জন করতে পারে। হাজারদুয়ারির 1000টা গেটের মধ্যে শুধুমাত্র 900টা গেটই আসল, বাদবাকি 100টা গেট ফলস রয়েছে এখানে। আর এর ভিতরেও কিন্তু ক্যামেরা অ্যালাউ না, তো কোনো ভিডিওর ভেতরে করতে পারবো না। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত হাজারদুয়ারি খোলা থাকে। আর 4:40 থেকে মোটামুটি ভিতরে যে জিনিসপত্রগুলো আছে মিউজিয়ামে ওগুলো বন্ধ হতে মানে ক্লোজ হতে থাকে, মানুষজনকে বার করে দিতে থাকে। আর 5টার সময় পুরোপুরি মানে একদম হাজারদুয়ারি ক্লোজ হয়ে যায়। আর প্রত্যেক শুক্রবার হচ্ছে পুরোপুরিভাবে বন্ধ থাকে হাজারদুয়ারি। হাজারদুয়ারি পুরোটাই কিন্তু এখন মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে। দুর্বল কাঠামোর কারণে 3 তলায় কিন্তু এখন আর উঠতে দেওয়া হয় না। মুর্শিদাবাদের যেটা মেন আকর্ষণ টাঙা গাড়ি বা এক্কা গাড়ি বা ঘোড়ার গাড়ি, ওটা কিন্তু সারাদিনে চাপা হয়নি, তো ওটা মিস করলে হবে না, ওটা এখন চাপবো, তাই জন্য যাচ্ছি। পেছন দিক দিয়ে উঠে ঘোড়ার গাড়ি এরপরেই চলে এসেছি হচ্ছে মতিঝিল পার্কে। এখানেও কিন্তু এন্ট্রি টিকিট হচ্ছে 30 টাকা করে, টিকিট কেটে নিয়েছি, এবার ভেতরে যাব। এখানে লাইট অ্যান্ড সাউন্ডের একটা শো হয় সন্ধ্যের দিকে, যাই দেখি দেখতে পাই কিনা, চলুন দেখাচ্ছি। এখানে ঢুকে আমার পুরো ইকো পার্কের মতো ফিল হচ্ছে, আর সেই কারণে এই যে সাইকেল এখানে রেন্টে পাওয়া যাবে আধ ঘন্টার জন্য 50 টাকা। এটা যেহেতু ডাবল সিটার, সিঙ্গেল সিটার নেই, এটা হচ্ছে 100 টাকা। এইটা দিয়ে আমি এখন পার্কটা পুরো ঘুরে দেখবো। অনেকদিন সাইকেল চালাইনি, ভুলে গেছি সাইকেল চালাই।
এখানে কিন্তু প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয়। আপনারা যখন মতিঝিল পার্কে ঘুরতে আসবেন তখন পারলে এটা কিন্তু দেখতে পারেন। আর মতিঝিল পার্কটা কিন্তু বেশ অনেকটাই বড়। এখানে কিন্তু আপনারা চাইলে স্টে করতেও পারেন। এই হলো মুর্শিদাবাদ স্টেশন। আমরা যখন নেমেছিলাম তখন অনেকটাই অন্ধকার ছিল বলে দেখানো হয়নি। আপনারা চাইলে মুর্শিদাবাদ গোটা একদিনেই ঘুরে আবার রাতের ট্রেনে বাড়ি ফিরে যেতেই পারেন। আর অথবা একদম আর্লি মর্নিংয়েও ট্রেন রয়েছে, যেটা আমরা যাচ্ছি, সেরকমও করতে পারি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।